নাও কয়েকটা ফল খাও, বলল সে। তারপর সেই হিব্রু মেসার দর্শন সম্পর্কে বলো আমাকে। ইতিমধ্যে অনেকটা সামলে নিয়েছি আমি। ধীরে ধীরে বলতে লাগলাম মহান যিশুর দর্শন অর্থাৎ খ্রিস্ট ধর্ম সম্পর্কে। তারপরে আয়েশার নিজের জাতি আরবদের ভেতর এক নবী এসেছিলেন সে কথাও বললাম। মোহাম্মদ তার নাম। নতুন এক বিশ্বাসে মানুষকে দীক্ষিত করেন তিনি। দুটো নতুন ধর্ম। আমার জানা মতেই সে যুগে এতগুলো ধর্ম ছিল, তারপরে আরও দুটো। এই মানুষ কেবল পাপ আর পঙ্কিলতার পথে পা বাড়াবে। এই সুযোগে আমি জিজ্ঞেস করলাম আয়েশার নিজের দর্শন সম্পর্কে। আমাদের জাতীয় একজন নবী পেয়েছিল হলি, বলল সে। তুমি হয়তো বলবে ভণ্ড নবী, কারণ তোমার নিজের নন তিনি, তবু আমাদের কাছে তিনি নবী। সে সময় আমাদের আরবদের অনেক দেবদেবী ছিল। একজনের নাম ছিল আল্লাত, অন্য একজন সাবা অর্থাৎ স্বর্গের রক্ষক, আল উজ্জা এবং নিষ্ঠুর মানাহ। তার উদ্দেশ্যে নরবলি দেয়া হতো। আরও আছে ওয়াদ্দ, সাওয়া, ইয়াঘুত অর্থাৎ ইয়ামানের যোদ্ধাদের সিংহ এবং ইয়াউক মোরাদের অশ্ব, নাসর, হামিয়ারের ঈগল এবং আরও অনেক। সব ভাওতা। কি করে যে মানুষ এসব বিশ্বাস করত? আমি যখন জ্ঞান দিয়ে বুঝতে পারলাম এসব মিথ্যা, তখন মানুষকে জানালাম সে কথা। কিন্তু ওরা কি করল? আর একটু হলেই খুন করে ফেলেছিল আমাকে। কিন্তু হলি, এমন চুপচাপ বসে আছো কেন তুমি? কোনো কথা বলছো না? আমি একাই বকে চলেছি। বিরক্ত হয়ে উঠেছ আমার উপর, নাকি ভয় পাচ্ছ আমার দর্শন শেখাতে শুরু করব তোমাকে? মানুষ, আধ ঘন্টাও হয়নি হাঁটু গেড়ে বসে শপথ করে বললে আমাকে ভালোবাসো, আর এখন আমার কথাটাও বিরক্তিকর লাগছে। কি বলবো আমি? কেন যে চুপ করে বসে আছি কি করে বোঝাবো আয়েশাকে? বুঝেছি, বলে চলল সে। সেই অসুস্থ ছেলেটাকে নিয়ে দুশ্চিন্তা করছো? ঠিক আছে, ওকে সারিয়ে তুলবো আমি। ভয় পেও না, কোনো রকম জাদুবিদ্যা প্রয়োগ করব না। তোমাকে তো আগেই বলেছি জাদু বলে কিছু নেই পৃথিবীতে। তুমি তাহলে যাও এখন। ওষুধটা তৈরি করতে যতক্ষণ লাগে, তারপরেই আমি আসছি। লিওর গুহায় ফিরে এলাম আমি। পাংশ মুখে বসে আছে জব আর উস্তেন। দুজনের মুখ দেখে লিওর অবস্থা সম্পর্কে ধারণা পেতে অসুবিধা হলো না। ছুটে গেলাম আমি ওর বিছানার পাশে। স্পষ্ট বুঝতে পারলাম মারা যাচ্ছে আমার লিও। জ্ঞান নেই। অস্বাভাবিক দ্রুত তালে শ্বাস বইছে, ঠোঁট দুটো নড়ছে, থেকে থেকে কেঁপে উঠছে শরীর। ডাক্তারি বিদ্যার যতটুকু জানি তাতে বুঝলাম পৃথিবীর কোনো কিছু দিয়েই ওকে বাঁচিয়ে রাখা যাবে না। খুব বেশি হলে আর ঘন্টাখানেক টিকবে। আমার কি বোধ বুদ্ধি সব লোপ পেয়েছে? আমার ছেলে মৃত্যুশয্যায়, আর আমি কোথাকার এক মেয়ে মানুষের সঙ্গে সময় কাটাচ্ছিলাম। সত্যি কথা বলতে কি, গত আধ ঘন্টায় লিওর কথা একবারও মনে পড়েনি আমার। গত 20 বছর ধরে যাকে ঘিরে আছে আমার জীবন, তাকে আমি হারাতে বসেছি, অথচ আমার ভেতর কোনো বিকার নেই। ধিক আমাকে। জব এবং উস্তেনের দিকে তাকালাম। হতাশ চেহারা দুজনেরই। ওরাও নিশ্চিত হয়ে গেছে বাঁচবে না লিও। আমার চোখে চোখ পড়তেই জব শুকনো মুখে বেরিয়ে গেল গুহার বাইরে। এখন আয়েশাই একমাত্র ভরসা। সে যা বলেছে তা যদি গাল গল্প না হয়ে থাকে তাহলে অবশ্য আলাদা কথা।
গালগপ্প হয়ে থাকে তাহলে অবশ্য আলাদা কথা, তবে আমার বিশ্বাস হয় না সে ভাওতা দিয়েছে। তাড়াতাড়ি গিয়ে তাকে ডেকে আনা উচিত, না হলে অনেক দেরি হয়ে যাবে হয়তো। লিওর মুখটা আরেকবার দেখে রওনা হতে যাব আমি। এমন সময় আতঙ্কিত মুখে প্রায় ছুটতে ছুটতে ভেতরে ঢুকলো জব। ও স্যার, ভয়ানক কাণ্ড স্যার, তরবরিয়ে বলল সে। কাফন পরা একটা লাশ আসছে এদিকে। মুহূর্তের জন্যে হতভম্ব হয়ে গেলাম আমি। তারপরই মনে পড়ল আয়েশা আসবে বলেছিল, হয়তো সেই তার মুখ ঢাকা আলখাল্লা পরে আসছে। বেশিক্ষণ ভাবতে হলো না এ নিয়ে। কয়েক সেকেন্ডের ভেতর দেখলাম গুহায় ঢুকছে আয়েশা। জব চিৎকার করে উঠল, এই যে স্যার! লাফ দিয়ে এক কোণায় সরে গেল সে। আর উস্তেন সম্ভবত কে এসেছে বুঝতে পেরে শুয়ে পড়ল মাটিতে, কপাল ঠেকিয়ে। ও, একেবারে ঠিক সময়ে এসেছ আয়েশা, বললাম আমি। মৃত্যুর দুয়ারে পৌঁছে গেছে আমার ছেলে, এখনো যখন মরেনি, কোমল গলায় বলল সে। তখন আর কোনো ভয় নেই, ওকে ভালো করে তুলতে পারবো আমি। ওই লোকটা কি তোমাদের চাকর? আর তোমাদের দেশে কি ওভাবেই চাকররা অতিথিদের স্বাগত জানায়? তোমার পোশাক ওকে ভয় পাইয়ে দিয়েছে। কেমন মৃত্যু মৃত্যু একটা চেহারা আছে ওতে, হাসল সে। আর মেয়েটা? ও, বুঝেছি, এর কথাই বলছিলে তাই না? বেশ, ওদের দুজনকেই যেতে বলো এখান থেকে। তারপর দেখি কি করা যায় তোমার অসুস্থ সিংহকে। উস্তেনকে আরবিতে এবং জবকে ইংরেজিতে বললাম ঘর ছেড়ে চলে যেতে। জব খুশি মনে সঙ্গে সঙ্গে নির্দেশ পালন করল, কিন্তু উস্তেন নড়ল না। কি চান সে? ফিসফিস করে বলল সে। স্ত্রী হিসেবে স্বামীর কাছে থাকার পূর্ণ অধিকার আছে আমার। না, আমি যাব না জনাব বেবুন। মেয়েটা যাচ্ছে না কেন হলি? গুহার দেয়ালে কয়েকটা ভাস্কর্য দেখতে দেখতে আপন মনে বলল আয়েশা। লিওকে ছেড়ে যেতে চাইছে না ও। চরকির মতো পাক খেয়ে ঘুরে দাঁড়ালো আয়েশা। উস্তেনের দিকে হাত তুলে একটা মাত্র শব্দ উচ্চারণ করল, যাও। তার গলার স্বরে এমন কিছু একটা ছিল যে আর এক মুহূর্ত অপেক্ষা করার সাহস পেল না উস্তেন। হামাগুড়ি দিয়ে বেরিয়ে গেল গুহা ছেড়ে। এখন বুঝতে পারছো হলি? একটু হেসে বলল আয়েশা। অবাধ্যতার জন্যে জঙ্গলিগুলোকে কেন অমন কঠোর শাস্তি দিয়েছিলাম? অবাধ্যতার শাস্তি কি? সকালে যদি না দেখতো কিছুতেই ও যেত না এখান থেকে। চলো দেখি ছেলেটাকে। লিওর বিছানার দিকে এগিয়ে গেল সে। দেয়ালের দিকে মুখ করে শুয়ে আছে লিও। এপাশ থেকে ওর মাথার সোনালি চুলগুলোই কেবল দেখা যাচ্ছে। আকার আয়তনে তো বেশ একটা অভিজাত্য আছে ছেলেটার। বলতে বলতে ওর মুখ দেখার জন্যে ঝুঁকল আয়েশা। পর মুহূর্তে তার দীর্ঘ ঋজু শরীরটা একটা ধাক্কা খেলো যেন। সবিস্ময়ে দেখলাম আমি, টলতে টলতে পিছিয়ে আসছে সে, যেন গুলি করা হয়েছে বা ছুরি মারা হয়েছে ওকে। পিছোতে পিছোতে অবশেষে গুহার দেয়ালে পিঠ ঠেকে গেল তার। গলা চিরে বেরিয়ে এলো ভয়ানক তীব্র তীক্ষ্ণ এক চিৎকার। কি হয়েছে আয়েশা? চেঁচালাম আমি। মরে গেছে? ঘুরে দাঁড়িয়ে বাঘিনীর মতো এক লাফে আমার সামনে এসে দাঁড়ালো সে। সাপের মতো ভয়ানক হিসিসে এক গলায় বলল, কুত্তা, কেন আমার কাছে লুকিয়ে রেখেছিলি এতক্ষণ? বলতে বলতে এমন হিংস্র ভঙ্গিতে একটা হাত সামনে এগিয়ে দিল যে আমার মনে হলো এই বুঝি ধুলোয় মিশে গেলাম। কি? আতঙ্কিত গলায় জিজ্ঞেস করলাম আমি। কি হয়েছে? ওহ, এখনো তুমি বুঝতে পারোনি? একটু শান্ত শোনাচ্ছে আয়েশার গলা। শোনো হলি, শোনো। ওখানে ওখানে শুয়ে আছে ওখানে শুয়ে আছে আমার হারিয়ে যাওয়া কালিক্রেটিস। আমার হারিয়ে যাওয়া কালিক্রেটিস অবশেষে ফিরে এসেছে আমার কাছে। আমি জানতাম ও আসবে, আমি জানতাম ও আসবে। কোনো সাধারণ রমণী এই পরিস্থিতিতে যেমন করত ঠিক তেমন ফুপিয়ে ফুপিয়ে হাসতে শুরু করলো, কাঁদতে শুরু করলো সে। সেই সাথে বিড়বিড় করে
বিড়বিড় করছে, কালিক্রেটিস, ও কালিক্রেটিস, পাগল। মনে মনে বললাম আমি। মেয়েটা যতক্ষণ এমন করবে ততক্ষণে না মারা যায় লিও। এখনও যদি কিছু না করো আয়শা, স্মরণ করিয়ে দেওয়ার ভঙ্গিতে বললাম আমি। তোমার কালিক্রেটিস কিন্তু ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। এতক্ষণ চলে গেছে কিনা কে জানে। ঠিক। একটু চমকে বলল সে। ও, আরও আগে কেন এলাম না আমি? এখন একদম সময় নেই হাতে। এদিকে থরথর করে কাঁপছে আমার শরীর। কাপড়ের ভাঁজ থেকে শিশির মতো দেখতে ছোট্ট একটা মাটির পাত্র বের করে বাড়ি এগিয়ে দিল আমার দিকে। এই যে হলি, এটা নাও। ভেতরের তরল পদার্থটুকু ঢেলে দাও ওর গলায়। এখনো যদি মরে না গিয়ে থাকে ভালো হয়ে যাবে। জলদি হলি, জলদি, মারা যাচ্ছে ও। কাঠের ছিপি দিয়ে আটকানো পাত্রটার মুখ দাঁত দিয়ে কামড়ে খুলতে খুলতে লিওর পাশে গেলাম আমি। এক পলক তাকিয়েই বুঝতে পারলাম শেষ হয়ে যাচ্ছে ও। সোনালি মাথাটা আস্তে আস্তে নড়ছে এপাশে ওপাশে, মুখটা সামান্য হা হয়ে আছে। আয়শাকে ডেকে ওর মাথাটা ধরতে বললাম আমি। এগিয়ে এলো সে। এখনও কাঁপছে থরথর করে, তবু কোনো রকমে ধরে স্থির করতে পারল লিওর মাথা। হা করা মুখটা এক হাতে আরেকটু ফাঁক করে শিশির তরল পদার্থটুকু ঢেলে দিলাম ওর গলায়। 1 সেকেন্ড 2 সেকেন্ড করে সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু অলৌকিক কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না লিওর ভিতর। সত্যি কথা বলতে কি অলৌকিক ফলাফলই আশা করেছিলাম আমি। তবে হ্যাঁ, একটু আগেও যে মরণ যন্ত্রণা ভোগ করছিল লিও, এখন আর তা নেই। প্রথমে মনে হলো হয়তো মৃত্যুই ওকে বাঁচিয়ে দিয়েছে সেই যন্ত্রণার হাত থেকে। মলিন মুখটা স্থির হয়ে গেছে। দুর্বল হৃদস্পন্দন আরও দুর্বল হয়েছে। কেবল চোখের পাপড়ি দুটো কেঁপে কেঁপে উঠছে মাঝে মাঝে। সন্দেহের দৃষ্টিতে আয়শার দিকে তাকালাম আমি। অসাবধানে ওর মুখের আবরণটা সরে গেছে। এখনও লিওর মাথা ধরে আছে সে। দীর্ঘ 5টা মিনিট কেটে গেল, এখনও কোনো পরিবর্তন নেই লিওর। আয়শার মুখ দেখে মনে হলো সেও যেন আশা ছেড়ে দিয়েছে। কি হলো, অনেক দেরি হয়ে গেছে? একটা ঢোক গিলে জিজ্ঞেস করলাম আমি। লিওর মাথা ছেড়ে দিয়ে 2 হাতে মুখ ঢাকলো সে। কোনো জবাব দিল না। ডুকরে কেঁদে ওঠার ইচ্ছে হচ্ছে আমার। এমন সময় শুনতে পেলাম গভীর একটা শ্বাস নেয়ার শব্দ। চমকে মুখ তুলল আয়শা। আমি ছুটে গেলাম লিওর পাশে। হ্যাঁ, প্রাণের চিহ্ন ফুটে উঠতে শুরু করেছে আবার ওর মুখে। বিস্ময়ের উপর বিস্ময়। যাকে মৃত ভেবেছিলাম একটু পরেই পাশ ফিরে শুলো সে। দেখেছ? উৎফুল্ল গলায় ফিসফিস করে উঠলাম আমি। দেখেছি, জবাব দিল আয়শা। এ যাত্রা বেঁচে গেছে ও। ভেবেছিলাম বোধ হয় দেরি করে ফেলেছি। আর 1 মুহূর্ত, মাত্র 1 মুহূর্ত যদি দেরি হতো তাহলে হয়তো ঘটেই যেত সর্বনাশটা। তারপরই আমাকে অবাক করে দিয়ে হু হু করে কেঁদে ফেলল সে। অনেকক্ষণ কাঁদল আয়শা। ক্ষমা করো হলি। লিওর সোনালি চুলে হাত বুলাতে বুলাতে অবশেষে বলল সে। আমার দুর্বলতা ক্ষমা করো। দেখতে পাচ্ছ, যত যাই হোক শেষ পর্যন্ত আমি একজন মেয়ে মানুষই। এ পর্যন্ত আমার অনেক রূপই তো তুমি দেখেছ। সব কি এই নারী রূপের নিচে চাপা পড়ে যায় না? ভেবেছিলাম আবার বুঝি হারালাম আমার ফিরে পাওয়া কালিক্রেটিসকে। যা হোক, এখন আর কোনো ভয় নেই। ওষুধ ধরেছে। আগামী 12 ঘন্টা এক নাগারে ঘুমাবে, তারপর পুরোপুরি সুস্থ হয়ে উঠবে ও। 18। ওহো, ভুলেই গেছিলাম, হঠাৎ বলে উঠল আয়শা। ওই মেয়ে লোকটা উসতেন কালিক্রেটিসের কি ও চাকর? না। কেঁপে গেল ওর গলা। কাঁধ ঝাঁকালাম আমি। ঠিক জানি না। যতটুকু বুঝতে পেরেছি
আমাহেগারদের প্রথা অনুযায়ী ওর সঙ্গে বিয়ে হয়েছে মেয়েটার। মেঘের মতো কালো হয়ে উঠল আয়শার মুখ। সেক্ষেত্রে ওকে মরতে হবে, এবং এখনই। কি অপরাধে? আতঙ্কিত গলায় জিজ্ঞেস করলাম আমি। ও তো কোনো দোষ করেনি আয়শা। ছেলেটাকে ভালোবাসে ও। লিও, ও খুশি মনে গ্রহণ করেছে ওর ভালোবাসা। তাহলে ওর অপরাধ কোথায়? সত্যি তোমার মাথায় ঘিলু বলতে কিছু নেই হলি। কি ওর অপরাধ? আমি এবং আমার আকাঙ্ক্ষার মাঝখানে বাধা হয়ে আছে, এই ওর অপরাধ, বুঝেছ? মৃত্যু ছাড়া আর কোনো গতি নেই ওর। আমি ওর প্রেমিককে কেড়ে নেব। তারপরেও যদিও বেঁচে থাকে আমার কালিক্রেটিস, হয়তো ভারাক্রান্ত হৃদয়ে ভাববে ওর কথা। তা আমি সহ্য করতে পারবো না। আমার প্রেমা সম্পদের মন জুড়ে অন্য মেয়ে মানুষ থাকতে পারবে না। আমার সম্পদ আমি একাই ভোগ করব। সুতরাং মরতেই হবে ওকে। না না, চিৎকার করলাম আমি। এ পাপ, জঘন্য পাপ। পাপ থেকে অশুভ ছাড়া আর কিছু কখনো আসে না। তোমার নিজের খাতিরেই বলছি আয়শা, এ কাজ করো না। এটাকে তুমি পাপ বলছো, বোকা মানুষ? তাহলে আমাদের পুরো জীবনই তো পাপ। বেঁচে থাকার জন্যে দিনে দিনে কত কিছুই না আমরা ধ্বংস করেছি, এখনো করছি। পৃথিবীর নিয়মই হলো শক্তিমান টিকে থাকবে, যারা দুর্বল তারা শেষ হয়ে যাবে। শক্তিমানের খোরাক হবে। হিংস্র কোনো প্রাণী যদি তোমাকে বা তোমার লিওকে গ্রাস করতে আসে, তখন তুমি কি করবে? আহা, বেচারার খিদে পেয়েছে, খাক না ভেবে চুপ করে রইবে, না হত্যা করবে তাকে? আমি কি বলতে চাইছি বুঝেছ আশা করি? আয়শার যুক্তির বিপক্ষে আমি কোনো যুক্তি খুঁজে পেলাম না। কিন্তু এত সহজে উস্তেনকে মরতে দেওয়াও যায় না। অনেকক্ষণ চুপ করে রইলাম। অবশেষে শেষ একটা চেষ্টা করার সিদ্ধান্ত নিলাম। আয়শা, বললাম আমি, জানি তোমার সাথে যুক্তিতে পারবো না, তবু বলছি, একবার ভেবে দেখো। তুমিই বলেছিলে প্রত্যেক মানুষের উচিত ভালো মন্দ সম্পর্কে তার হৃদয়ের যে শিক্ষা সে অনুযায়ী চলা। জোর করে যার স্থান তুমি দখল করতে যাচ্ছ, তার জন্যে কোনো দয়া নেই তোমার। তুমিই তো বললে বহু বহু যুগ পর ফিরে এসেছে তোমার প্রেমার সম্পদ। এখন কি ওর ফিরে আসার এই ঘটনাটাকে উদযাপন করবে ওরই প্রেমিকাকে? আচ্ছা, প্রেমিকা না বলো, যে ওর প্রাণ বাঁচিয়েছিল তাকে হত্যা করে। অতীতে একবার এই কালিক্রেটিসের সঙ্গে ভয়ানক আচরণ করেছিলে তুমি। নিজ হাতে ওকে হত্যা করেছিলে, কারণ মিশরীয় অ্যামেনারতাসকে ও ভালোবাসত। কথাটা আমি ঠিক মতো শেষও করতে পারিনি। প্রায় লাফিয়ে উঠল আয়শা। কি করে তুমি জানলে এ কথা বিদেশি? ওই নাম তুমি জানলে কি করে? আমি তো তোমাকে বলিনি। চিৎকার করতে করতে আমার হাত ধরল সে। হয়তো স্বপ্নে দেখেছি, বললাম আমি। কত অদ্ভুত স্বপ্ন যে এই কোরের গুহার আনাচে কানাচে ঘুরে বেড়ায়। বোধহয় স্বপ্নটা সত্যেরই ছায়া ছিল। সেদিন যে পাগলের মতো কাণ্ড করেছিলে, তার ফল কি হয়েছে? 2000 বছরেরও বেশি অপেক্ষা করতে হয়েছে তোমাকে, তাই না? আবারও তেমন কিছু ঘটুক, তাই কি তুমি চাও? আমি বলছি, এই নিরপরাধ মেয়েটাকে হত্যা করলে সেই পুরানো ঘটনারই পুনরাবৃত্তি হবে আবার। যে মেয়েটা ওকে ভালোবাসে, তার মৃতদেহের উপর দিয়ে কি করে তোমাকে গ্রহণ করবে তোমার কালিক্রেটিস? শোনো হলি, মেয়েটার সাথে সাথে তোমাকেও যদি হত্যা করি, তবুও আমাকে ভালোবাসবে। ও আমাকে ভালোবাসবে, কারণ আমি জানি আমার অমোঘ আকর্ষণ ও কিছুতেই কাটাতে পারবে না। তা সত্ত্বেও আমার মনে হয় তোমার কথায় সত্যতা আছে। ঠিক আছে, মেয়েটাকে আমি ছেড়ে দেব,
কিন্তু তার আগে ওর সাথে কথা বলবো আমি। যাও, আমি মত বদলাবার আগেই ডেকে নিয়ে এসো ওকে। বলেই ও সেই সাদা কাপড়টা টেনে দিল মুখের উপর। যাক, মন্দের ভালো। এতটুকু যে রাজি হবে আয়শা তা ভাবিনি। তাড়াতাড়ি গিয়ে ডেকে নিয়ে এলাম উস্তেনকে। গুহায় ঢুকেই আবার আগের মতো হাত আর হাঁটুতে ভর দিল মেয়েটা। উঠে দাঁড়া, শীতল গলায় আদেশ করলো আয়শা, এদিকে আয়। উঠে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল উস্তেন। নীরবতা নেমে এলো গুহায়। এ কে? বেশ কিছুক্ষণ পর লিওর দিকে ইঙ্গিত করে জিজ্ঞেস করলো আয়শা। আমার স্বামী, অস্ফুট গলায় জবাব দিল উস্তেন। কে ওকে দিয়েছে তোর কাছে? আমাদের দেশের প্রথা অনুযায়ী আমি নিজেই ওকে গ্রহণ করেছি মহারানী। খুব খারাপ কাজ করেছিস তুই। অচেনা অজানা বিদেশিকে গ্রহণ করেছিস। তোদের জাতির লোক নয়, সুতরাং তোদের প্রথা এখানে অচল। সম্ভবত না জেনেই তুই করেছিস এ কাজ, এবং সেজন্যেই এবারের মতো তোকে ছেড়ে দিচ্ছি, নইলে তোর মরণ কেউ ঠেকাতে পারত না। এখন যা বলি শোন, এখনই নিজের দেশে ফিরে যা। জীবনে আর কখনো ওর সাথে কথা বলার বা ওর দিকে তাকানোর সাহস যেন না হয়। ও তোর জন্যে নয়। আবার বলছি, আমার নির্দেশ অমান্য করা মাত্র মরতে হবে তোকে। যা এখন। নড়ল না মেয়েটা। যা বলছি। আর সহ্য করতে পারল না উস্তেন। মুখ তুলে তাকালো। না, ও সে। আমি যাব না। ও আমার স্বামী, আমি ওকে ছেড়ে যাব না। আমাকে স্বামী ত্যাগ করতে বলার কি অধিকার আছে আপনার? আয়শার শরীর বেয়ে একটা কাঁপুনি নেমে আসতে দেখলাম, আর আমি শিউরে উঠলাম উস্তেনের ভয়ঙ্করতম পরিণতির কথা ভেবে। ধৈর্য ধরো আয়শা, ল্যাটিনে বললাম আমি। ও যা বলছে তা স্বাভাবিক। এখনো আমি ধৈর্য হারাইনি। হিমশীতল গলায় একই ভাষায় জবাব দিল সে। আমি যদি ধৈর্য হারাতাম, এতক্ষণ ওর লাশ পড়ে থাকতো। তারপর উস্তেনের দিকে ফিরে আরবিতে বলল, এখনো বলছি, চলে যা। নিজের ধ্বংস যদি না চাস তো চলে যা, যেখান থেকে এসেছিস সেখানে। আমি যাব না। ও আমার। ফোঁপাতে ফোঁপাতে চিৎকার করল উস্তেন। আমি ওকে গ্রহণ করেছি, ওর প্রাণ বাঁচিয়েছি। ক্ষমতা থাকলে আমাকে ধ্বংস করো, তবু আমার স্বামীকে দেব না। কখনো না, কখনো না। নড়ে উঠতে দেখলাম আয়শার শরীর। এত দ্রুত যে ও কি করলো ঠিক বুঝতে পারলাম না। মনে হলো হাত দিয়ে হালকা একটা চাপ্পড় দিল মেয়েটার মাথায়। পর মুহূর্তে যা দেখলাম তাতে আতঙ্কে পিছিয়ে আসতে হলো আমাকে। দেখলাম উস্তেনের ব্রোঞ্জের মতো লালচে চুলে 3টে আঙুলের দাগ, তুষারের মতো সাদা। দুহাতে মাথা চেপে ধরেছে মেয়েটা, কেমন যেন ঝিমুনি লাগা ভাব চেহারায়। ও ঈশ্বর! নিজের অজান্তেই শব্দ দুটো বেরিয়ে এলো আমার গলা চিরে। কিন্তু সে সামান্য একটু হাসল শুধু। বোকা মেয়ে, বলল আয়শা। ভেবেছিস তোকে হত্যা করার ক্ষমতা নেই আমার? ওখানে একটা আয়না আছে, দেখ। লিওর মাথার কাছে ওর দাড়ি কামানোর আয়নাটার দিকে ইশারা করল সে। হলি, ওটা দাও তো ছুরির হাতে, দেখুক ওর চুলের অবস্থা। আয়নাটা তুলে উস্তেনের চোখের সামনে ধরলাম। এক পলক তাকিয়েই ফুফিয়ে উঠে মাটিতে বসে পড়ল বেচারা। এবার তুই যাবি? বলল আয়শা। নাকি আবার আঘাত করতে হবে? দেখ, তোর মাথায় ছাপ মেরে দিয়েছি। যতদিন না তোর সব চুল ওরকম সাদা হয়ে যাবে, ততদিন তোকে দেখা মাত্র চিনতে পারবো। আর কখনো যদি তোর মুখ আমি দেখি, মনে রাখিস, তোর হাড়গুলো পর্যন্ত ওরকম সাদা করে ছাড়ব। ধীরে ধীরে উঠে দাঁড়ালো উস্তেন। মাথায় ভয়ানক শ্বেত চিহ্নটা নিয়ে ফোঁপাতে ফোঁপাতে বেরিয়ে গেল গুহা ছেড়ে। এমন ভয় পাওয়া চেহারা হয়েছে কেন তোমার, হলি?
উস্তেন বেরিয়ে যেতে জিজ্ঞেস করলো, আয়শা, তোমাকে তো বলেছি জাদুটা দুনিয়ে আমি কারবার করি না। এ হচ্ছে একটা শক্তি যার সম্পর্কে কোনো ধারণা নেই তোমার। মেয়েটার মাথায় চিহ্ন দিয়ে দিলাম ওর মনে আতঙ্ক ঢুকিয়ে দেওয়ার জন্যে। ইচ্ছে করলেই যে আমি ওকে হত্যা করতে পারি তা বুঝিয়ে দিলাম। যাকগে, আমি যাই এখন। কয়েকজন চাকর পাঠিয়ে দিচ্ছি। আমার প্রভু কালিক্রেটিসকে নিয়ে যাবে আমার পাশের কামরায়। এখন থেকে আমি নিজে ওর দেখাশোনা করব। তুমিও তোমার শ্বেতাঙ্গ চাকরকে নিয়ে চলে এসো ওখানে। কিন্তু সাবধান, ভুলেও যেন কালিক্রেটিসের সামনে উচ্চারণ করো না কি করে তাড়িয়েছি এই মেয়ে লোকটাকে। আবার বলছি, সাবধান। বেরিয়ে গেল সে গুহা ছেড়ে। হতবুদ্ধির মতো বসে রইলাম আমি। একটু পরেই কয়েকজন বোবাকালা পরিচারক এসে নিয়ে গেল লিওকে। আমাদের সব জিনিসপত্রও নিয়ে যাওয়া হলো। আয়শার সেই পর্দা ঘেরা কুঠুরির ঠিক পেছনে আমাদের নতুন আবাস নির্দিষ্ট হলো। রাতটা আমি লিওর নতুন ঘরেই কাটালাম। মরার মতো ঘুমলো ও। আমিও ভালোই ঘুমালাম। যদিও প্রচুর স্বপ্ন দেখলাম, তবু মোটামুটি ঝরঝরে শরীর নিয়ে ঘুম থেকে উঠলাম পরদিন সকালে। অবশেষে বহু প্রতীক্ষিত সেই মুহূর্তটি এগিয়ে এলো। লিও জাগবে, আয়শা এসে গেছে। যথারীতি অবগুণ্ঠিত মুখ। দেখো রে, দেখবে হলি। লিওর উপর সামান্য ঝুঁকে বলল সে। এখনই জাগবেও। সম্পূর্ণ সুস্থ শরীরে, অসুখ পালিয়েছে। কথাটা তখনও শেষ করতে পারেনি আয়শা। পাশ ফিরে আড়মোড়া ভাঙল লিও। দুহাত সামনে ছড়িয়ে দিয়ে হাই তুলল। তারপর চোখ মেলেই শরীরের উপর ঝুঁকে পড়া নারী মূর্তিটা দেখল। সঙ্গে সঙ্গে দুহাতে জড়িয়ে ধরে ও টেনে নিল তাকে, চুমো খেল। সম্ভবত উস্তেন ভেবেছে আয়শাকে। পর মুহূর্তে আরবিতে চেঁচিয়ে উঠল, আরে উস্তেন, ওভাবে মুখ বেঁধেছ কেন? দাঁতে ব্যথা হয়েছে? তারপর ইংরেজিতে, ওহ, কি রাক্ষসে খিদে পেয়েছে রে বাবা। জব, খাওয়ার কিছু আছে নাকি? এই যে আমি, মিস্টার লিও। সন্দেহের চোখে আয়শার দিকে তাকিয়ে বলল, জব। কথা বলো না, তুমি অসুস্থ। যথেষ্ট ভুগিয়েছ আমাদের। এবার একটু চুপচাপ বিশ্রাম নাও। আর এই ভদ্র মহিলা, আবার আয়শার দিকে তাকালো ও, দয়া করে যদি একটু সরেন, তোমার জন্যে স্যুপ নিয়ে আসতে পারি। ভদ্র মহিলা কথাটা শুনে সচকিত হলো লিও। কেন, উস্তেন নয় ও? তাহলে উস্তেন কোথায়? এই প্রথম আয়শা কথা বলল ওর সাথে, এবং প্রথম কথাটাই যে সে মিথ্যে বলল। বেড়াতে গেছে উস্তেন। তোমার দেখাশোনার জন্যে আমি এসেছি ওর জায়গায়। একই সঙ্গে আয়শার অপূর্ব সুন্দর কণ্ঠস্বর শুনে আর কাফনের মতো পোশাক দেখে একটু ভ্যাবাচাকা খেয়ে গেল লিও। কিছু না বলে খেয়ে ফেলল জবের এগিয়ে দেয়া স্যুপটুকু। তারপর পাশ ফিরে ঘুমিয়ে পড়ল আবার। সন্ধ্যার সময় দ্বিতীয়বার জাগলো ও। গত কদিনে কি ঘটেছে জিজ্ঞেস করলো। পরদিন সব বলবো বলে অনেক কষ্টে আবার ঘুম পাড়িয়ে দিলাম ওকে। পরের বার যখন ঘুম ভাঙল, দেখলাম প্রায় পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে ও। ওর অসুখের কথা, গত কদিনে আমি কি করেছি, এসব কিছু বললাম ওকে। আয়শার উপস্থিতির কারণে আয়শা সম্পর্কে বিশেষ কিছু বলতে পারলাম না। শুধু বললাম ও এদেশের রানী। পরদিন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল লিও। বল্লমের খোঁচায় হওয়া ক্ষত পুরোপুরি শুকিয়ে গেছে। শরীরের শক্তিও প্রায় স্বাভাবিক। সেই সঙ্গে ফিরে এসেছে চিতি। জ্ঞান হারানোর আগ পর্যন্ত যা ঘটেছিল
সব মনে পড়ে গেছে। বেচারা উস্তেনের কি হয়েছে জিজ্ঞেস করে করে প্রায় পাগল করে ফেললো আমাকে। প্রতিবারই আমি এড়িয়ে গেলাম প্রশ্নটা, সাহস পেলাম না সত্যি কথা বলার। ইতিমধ্যে আয়শা দ্বিতীয়বারের মতো সতর্ক করেছে আমাকে, যেন উস্তেন সম্পর্কে কিছু না বলি লিওকে। এদিকে সম্পূর্ণ বদলে গেছে আয়শার আচরণ। ভেবেছিলাম তার বিশ্বাস অনুযায়ী যে তার পুরনো প্রেমিক তাকে নিজের করে পাওয়ার প্রথম সুযোগটাই সে কাজে লাগাবে, কিন্তু তেমন কিছু করল না সে। শান্তভাবে সেবা করে যাচ্ছে লিওর, শ্রদ্ধা মেশানো অদ্ভুত এক আচরণ করছে, নম্র বিনয়ী। যথাসম্ভব চেষ্টা করছে লিওর কাছাকাছি থাকার, আর লিওর কৌতূহলক্রমে দুর্বার হয়ে উঠছে এই রহস্যময়ী রমণী সম্পর্কে। প্রথম দিকে আমার যেমন হয়েছিল অনেকটা তেমন। তৃতীয় দিন সকালে পোশাক পরার সময় আবার লিও আমাকে ব্যতিব্যস্ত করে তুলল। উস্তেন কোথায় গেছে, উস্তেন কোথায় গেছে করে। সরাসরি আমি জানিয়ে দিলাম, আয়শার কাছে জিজ্ঞেস করো, উস্তেন কোথায় গেছে আমি জানি না। নাস্তা শেষ করে আয়শার কাছে গেলাম আমরা। যথারীতি সেই পর্দা ঘেরা কুঠুরিতে বসে আছে সে। আমরা ঢুকতেই উঠে দাঁড়ালো, দুহাত বাড়িয়ে এগিয়ে এলো আমাদের। বলা ভালো লিওকে অভ্যর্থনা জানানোর জন্যে। স্বাগতম আমার তরুণ অতিথি প্রভু। অত্যন্ত কোমল বিনীত গলায় বলল সে। তোমাকে সুস্থ দেখে সত্যিই খুব খুশি লাগছে। বিশ্বাস করো, আমি যদি না বাঁচতাম জীবনে আর কখনো দাঁড়াতে হতো না তোমাকে। মাথা নুয়ে অভিবাদন জানালো লিও, তারপর সুস্থ করে তোলার জন্যে ধন্যবাদ জানালো আয়শাকে। যথাসম্ভব চেষ্টা করলো শুদ্ধ সুন্দর আরবি বলতে। না না, ধন্যবাদ জানানোর মতো কিছু করিনি আমি, বলল আয়শা। তুমি এসেছো বলেই ধন্যবোধ করছি। বুড়ো। আমার দিকে ফিরে ইংরেজিতে বলল লিও। ভদ্র মহিলা একটু বেশি ভদ্র মনে হচ্ছে। কনুই দিয়ে পাঁজরে খোঁচা মেরে চুপ করতে বললাম ওকে। আমার বিশ্বাস, বলে চলল আয়শা, আমার ভিতরা যথাসম্ভব সমাদর করেছে তোমাদের। এখন আমি নিজে কি কিছু করতে পারি? নিশ্চয় মহামান্য, সে তরবরিয়ে বলল লিও। আমার দেখাশোনা করছিল যে মেয়েটা, ও কোথায় গেছে বললে বাধিত হব। ও সেই মেয়েটা, হ্যাঁ আমি ওকে দেখেছিলাম বটে, কিন্তু এখন যে কোথায় আছে বলতে পারি না। জরুরি দরকার, যেতেই হবে বলে চলে গেছে ও। কোথায় সে সম্পর্কে কিছু বলে যায়নি। কখন ফিরবে বা আদেও ফিরবে কিনা তাও কিছু জানায়নি। অসুস্থ মানুষের সেবা করা কি চারটিখানি কথা? দুদিনেই হয়তো হাঁপিয়ে উঠেছিল, পালিয়ে বেঁচেছে। এই জঙ্গলিগুলো আসলে এমনই। গম্ভীর হয়ে গেল লিও। সম্ভবত উস্তেন সম্পর্কে কথাগুলো বিশ্বাস করতে পারছে না। আশ্চর্য। আমার দিকে ফিরে ইংরেজিতে বলল ও। তারপর আয়েশার দিকে ফিরে, আমি ঠিক বুঝতে পারছি না ওই মেয়েটা এবং আমি, আমাদের ভেতরে একটা সম্পর্ক। একটু হাসলো আয়েশা, সেই অপূর্ব সঙ্গীতের মতো হাসি। তারপর অন্য কথা বলে ঘুরিয়ে দিল প্রসঙ্গ। 19 সেদিনই বিকেলে আমাদের মনোরঞ্জনের জন্যে এক নাচের আসরের আয়োজন করেছে আয়েশা। সকালে আলাপের সময় লিওকে সে জানিয়েছিল এই অনুষ্ঠানের কথা, বলেছিল আশ্চর্য এক দৃশ্য দেখাবে। সে অনুযায়ী এখন আমরা জড়ো হয়েছি আয়েশার ঘরে। তার সাথেই যাব অনুষ্ঠানের জায়গায়। একটু আগে এসে পড়েছি আমরা। অনুষ্ঠানের আয়োজন এখনো শেষ হয়নি। সময় কাটানোর জন্যে আয়েশা তার বীক্ষণ কাচের কেরামতি দেখাতে
লাগলো জব আর লিওকে। গামলার মতো পাত্রের তরল পদার্থে বাবা মা ভাই বোনদের চেহারা দেখে উত্তেজনায় টকবক করতে লাগলো জব। লিওকে অবশ্য খুব একটা উত্তেজিত হতে দেখলাম না। এমন কিছু সে দেখতে হবে তা যেন ওর জানাই ছিল। প্রায় ঘণ্টাখানেক পর আয়শার এক পরিচারিকা এসে জানালো মাননীয় দর্শকদের জন্যে অপেক্ষা করছে বিলালি। দয়া করে আমরা গেলেই সে শুরু করতে পারে অনুষ্ঠান। সাদা পোশাকের উপর কালো একটা আলখাল্লা চাপালো আয়শা। তারপর রওনা হলাম আমরা। নাচ হবে খোলা আকাশের নিচে, বড় গুহার সামনে পাথর বাঁধানো মসৃণ চত্বরে। সেখানে পৌঁছে দেখলাম গুহামুখ থেকে 15 কদম মতো দূরে 3টে আসন পাতা। হেলান দেওয়ার ব্যবস্থা আছে 3টেতেই। মাঝখানের আসনে বসলো আয়শা, আমি আর লিও দুপাশের দুটোই। বেশ কয়েক মিনিট পেরিয়ে গেল, চুপচাপ বসে আছি আমরা। নর্তক নর্তকীদের পাত্তা নেই এখনো। সন্ধ্যা হয়েছে বেশ কিছুক্ষণ, চারদিক অন্ধকার, কিন্তু আলোর কোনো বন্দোবস্ত দেখছি না। এই অন্ধকারে ওরা নাচবেই বা কি, আমরা দেখবই বা কি? আয়শাকে কথাটা জিজ্ঞেস করলো লিও। সময় হলেই দেখতে পাবে, একটু হেসে জবাব দিল সে। সত্যিই দেখলাম আমরা। আয়শা কথাটা বলতে না বলতেই দেখলাম চারদিক থেকে কালো কালো মূর্তি ছুটে আসছে, বিরাট এক একটা জ্বলন্ত মশালের মতো কি যেন তাদের প্রত্যেকের হাতে। লিও প্রথম বুঝতে পারল জিনিসগুলো কি। ও ঈশ্বর, বলে উঠল ও। জ্বলন্ত লাশ দেখি ওগুলো। ভালো করে তাকালাম আমি। সত্যিই তো, সমাধি গুহা থেকে মমি এনে মশাল বানানো হয়েছে আমাদের বিনোদনের জন্যে। আমাদের থেকে 20 কদম মতো সামনে ওরা এক এক করে ছুঁড়ে ফেলতে লাগলো জ্বলন্ত মমিগুলো। ছোটোখাটো একটা পাহাড়ের মতো হয়ে উঠল। শো শো, চর চর শব্দ তুলে পুড়ছে মমি। তীব্র আলোয় ভরে গেল পুরো চত্বরটা। হঠাৎ দেখলাম দীর্ঘদেহী এক লোক মানুষের জ্বলন্ত একটা হাত তুলে নিয়ে দৌড় দিল অন্ধকারের দিকে। কোনো একটা মমি থেকে খুলে পড়েছিল হাতটা। কিছু দূর গিয়ে দাঁড়িয়ে পড়ল সে। পর মুহূর্তে ফস করে জ্বলে উঠল বিরাট একটা প্রদীপ। প্রদীপটা আর কিছু নয়, মাটিতে পোতা খুঁটির সঙ্গে বাঁধা এক মহিলার মমি। দীর্ঘদেহী ছুটে গিয়ে তার চুলে আগুন ধরিয়ে দেয়ায় অমন লকলকিয়ে উঠেছে আগুনের শিখা। জ্বলন্ত হাতটা দিয়ে কয়েক পা দূরে একই রকম আরেকটা প্রদীপ জ্বালালো সে। তারপর আরেকটা, আরও একটা। এইভাবে এক এক করে মমি জেলে জেলে 3 দিক থেকে বৃত্তাকার ঘিরে ফেলা হলো আমাদের। নিরো নাকি আলকাত্রায় ভেজানো জীবিত খ্রিস্টানদের দেহ জেলে তার বাগান আলোকিত করেছিল। ঠিক সেরকম একটা দৃশ্য আমাদের সামনে। ভাগ্য ভালো, এখন যে দেহগুলো জ্বলছে সেগুলো জীবিত কারো নয়। তবু আতঙ্কে বাকরুদ্ধ হয়ে গেলাম আমি। হোক মমি, মানুষের মতোই তো চেহারা। চোখের সামনে এগুলো পুড়তে দেখলে কেমন লাগে। মিনিট 20 ভেতর গোড়ালি ছাড়া আর সবটুকু পুড়ে গেল মমিগুলোর। পায়ের জ্বলন্ত অবশেষগুলো সরিয়ে ফেলে নতুন এক একটা মমি এনে বাঁধা হলো এক একটা খুঁটির সাথে। তারপর আগুন ধরিয়ে দেয়া হলো আবার। ফসফস করে শব্দ তুলে আকাশে উঠে যেতে লাগলো আগুনের শিখা। কেমন লাগছে হলি? জিজ্ঞেস করলো আয়শা। বলেছিলাম না আশ্চর্য এক দৃশ্য দেখাবো, এখন দেখছো তো? জবাব দেওয়ার মতো কোনো কথা খুঁজে পেলাম না আমি। এমন সময় দেখলাম 2 সারি ছায়ামূর্তি, একটা পুরুষদের অন্যটা মেয়েদের, জ্বলন্ত মমিগুলোকে ঘিরে এগিয়ে আসছে। নারী পুরুষ দুদলেরই পরনে চিতা বা
হরিণের চামড়া ছাড়া আর কিছুই নেই। জ্বলন্ত মমির বৃত্তটা ঘুরে আমাদের সামনে চলে এলো তারা। তারপর দুই সারিতে পরস্পরের দিকে মুখ করে দাঁড়ালো। কয়েক সেকেন্ড পরেই শুরু হলো নাচ। সে কি নাচ! আমাদের ক্যানকানের নারকীয় পৈশাচিক রূপ বলা যেতে পারে। তার বর্ণনা দেয়া অসম্ভব আমার পক্ষে। শুধু এটুকু বলতে পারি, প্রচুর হাত পা ছোড়া আর শরীর দোলানো আছে, কিন্তু তাল লয়ের কোনো বালাই প্রায় নেই। কিছুক্ষণ চলল এরকম। তারপর হঠাৎ মেয়েদের সারি থেকে বিশাল বপুধারী এক মহিলা মাতালের মতো হেলে দুলে এগিয়ে এলো আমাদের দিকে। কলজে কাঁপানো তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে উঠল, আমি একটা কালো ছাগল চাই। কেউ একটা কালো ছাগল দাও আমাকে। এরপরই মাটিতে শুয়ে পড়ে কালো ছাগলের জন্যে হাত পা ছুঁড়ে চিৎকার করে কাঁদতে লাগলো সে। সঙ্গে সঙ্গে অন্য নর্তক নর্তকীরা ঘিরে ধরল তাকে। পেতনিতে পেয়েছে ওকে, চিৎকার করে উঠল একজন, কেউ যাও, একটা কালো ছাগল নিয়ে এসো। মা পেতনি, শান্ত হও, শান্ত হও, এখনই পাবে তোমার ছাগল। ওরা গেছে আনতে, দয়া করে শান্ত হও মা পেতনি। কালো ছাগল দিতে হবে আমাকে, অবশ্যই দিতে হবে। আবার চিৎকার করলো মেয়ে লোকটা। ঠিক আছে পেতনি, এখনই পাবে তোমার ছাগল, একটু শান্ত হও। তুমি না কত ভালো পেতনি। সত্যি যতক্ষণ না একটা শিংওয়ালা কালো ছাগল নিয়ে আসা হলো, ততক্ষণ চলল এরকম গড়াগড়ি, চিৎকার আর অনুনয়। এনেছো ছাগল? চিৎকার করলো বিশাল বপুধারিণী। কালো তো, সত্যি কালো তো? হ্যাঁ মা পেতনি, রাতের মতো কালো। তারপর পাশের একজনের দিকে তাকিয়ে, তোমার পেছনে রাখো এটা, পেতনি যেন দেখতে না পায়। ছাগলটার গায়ে একটা সাদা দাগ আছে। তারপর আবার মোটা মহিলার দিকে ফিরে, একটু ধৈর্য ধরো পেতনি, এই গলা কাটো এটার। তস্তরি কোথায়? মোটা মহিলা এখনো তরপাচ্ছে আর চেঁচাচ্ছে, ছাগল, কালো ছাগল, রক্ত দাও, আমার কালো ছাগলের রক্ত দাও আমাকে। ওহ ওহ, তাড়াতাড়ি দাও, রক্ত, রক্ত। এই সময় একটা আতঙ্কিত চিৎকার উঠল সম্মিলিত কণ্ঠে। হতভাগ্য ছাগলটাকে বলি দেয়া হলো। একটু পরেই এক মহিলা এক তস্তরি ভর্তি রক্ত নিয়ে এলো। মোটা মহিলার হাতে দিতেই সে এক চুমুকে গিলে ফেলল রক্তটুকু। সঙ্গে সঙ্গে থেমে গেল তার তরপানি। উঠে মৃদু একটু হাসল, তারপর এগিয়ে গেল অন্য নর্তকীদের দিকে। কিছুক্ষণের মধ্যেই ফাঁকা হয়ে গেল আমাদের আর বৃত্তাকার আগুনের মাঝের জায়গাটুকু। নৃত্য অনুষ্ঠান শেষ ভেবে আয়েশাকে জিজ্ঞেস করতে যাব, এবার আমরা উঠতে পারি কি না। এমন সময় একটা বেবুন লাফাতে লাফাতে এগিয়ে এলো আমাদের সামনে। প্রায় সঙ্গে সঙ্গে উল্টো দিক থেকে এগিয়ে এলো একটা সিংহ। বলা ভালো, সিংহের চামড়া পরা এক লোক। তারপরই এলো একটা ছাগল। তারপর ষাঁড়ের চামড়া পরা একজন, ষাঁড়ের মুন্ডু লাগানো তার মাথার সাথে। এরপর আরও ছাগল এবং আরও অন্যান্য জন্তুর সাজে মানুষ। সাপের চামড়া পরে লম্বা লেজ লাগিয়ে একটা মেয়েও এলো। বিচিত্র এক বুনো ভঙ্গিতে লাফাতে লাফাতে যে যে প্রাণীর সাজ নিয়েছে সে সেই প্রাণীর ডাক ছাড়তে লাগলো। অনেকক্ষণ ধরে চলল এই নাচ। কিম্ভূত কিমাকার অঙ্গভঙ্গি আর ডাক শুনতে শুনতে পাগল হওয়ার দশা হলো। শেষে বিরক্ত হয়ে আয়েশাকে জিজ্ঞেস করলাম, আমি আর লিও যদি উঠে গিয়ে জ্বলন্ত মানব মশালগুলো পরীক্ষা করে দেখি, তার আপত্তি আছে কিনা। আপত্তি থাকার কোনো সঙ্গত কারণ নেই। সুতরাং রওনা হলাম আমরা। প্রথম মমিটা দেখা শেষ করে দ্বিতীয়টার দিকে যাচ্ছি আমি আর লিও। এমন সময় চিতার ছদ্মবেশধারী একজন এগিয়ে এলো আমাদের দিকে। নারী কণ্ঠে ফিসফিস করে উঠল চিতাটা, এদিকে এসো। শোনামাত্র আমরা দুজনেই চিনতে পারলাম উস্তেনের গলা। এক মুহূর্ত দেরি না করে বা আমাকে কিছু জিজ্ঞেস না করে
নির্দ্বিধায় লিও এগিয়ে গেল মেয়েটার দিকে। হঠাৎ করেই আমার পেটের ভেতরটা কেমন যেন শূন্য মনে হতে লাগলো। এরপর কি ঘটবে? চুপচাপ বসে থাকবে আয়েশা? প্রতিহিংসার চরিতার্থ করার জন্যে পাগল হয়ে উঠবে না? গুড়ি মেরে অন্ধকারের দিকে প্রায় 50 পা এগিয়ে গেল চিতাটা। লিও গেল ওর সঙ্গে, পেছন পেছন আমিও। ওহ, উস্তেনকে বলতে শুনলাম আমি, অবশেষে খুঁজে পেয়েছি তোমাকে। শোনো, আমার সামনে ভয়ানক বিপদ, সে যাকে মানতেই হবে। তোমার সাথে আমাকে দেখলেই হত্যা করবে। ভেবুন নিশ্চয় বলেছে তোমাকে। কি করে নষ্ট মেয়ে মানুষটা তোমার কাছ থেকে তাড়িয়েছে আমাকে? আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার প্রভু, তুমি আমার। আমি তোমার প্রাণ বাঁচিয়েছি। এখন কি তুমি আমাকে দূরে ঠেলে দেবে প্রিয়তম? অবশ্যই না, জোর দিয়ে বলল লিও। আমি তো ভেবেই পাচ্ছিলাম না। কোথায় যেতে পারো তুমি? চলো, রানীর কাছে গিয়ে সব বুঝিয়ে বলি আমরা। না না, ও খুন করবে আমাদের। ওর ক্ষমতা সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। বেবুন জানে, ও দেখেছে। আমাদের সামনে এখন একটাই পথ খোলা আছে, জলাভূমি পেরিয়ে পালাতে হবে। না হলে আমাদের দুজনকেই মরতে হবে ওর হাতে। ঈশ্বরের দোহাই লিও, শুরু করলাম আমি, কিন্তু উস্তেন আমাকে থামিয়ে দিল। না, ওর কথা শুনো না, শিগগির চলো। এখানকার বাতাসে পর্যন্ত মৃত্যুর গন্ধ। এতক্ষণে টের পেয়ে গেছে কিনা কে জানে। খিলখিল করে একটা হাসির শব্দ হলো পেছনে। চমকে ঘুরে দাঁড়ালাম আমি। শিউরে উঠলাম মনে মনে। হালকা পায়ে কখন যে এসে দাঁড়িয়েছে আয়শা টের পায়নি কেউ। বিলালি আর 2 পরিচারক তার সঙ্গে। বেশ বেশ বেশ, চমৎকার একটা দৃশ্য। যা হোক, কোমল গলায় বলল আয়শা। চিতা এবং সিংহ প্রেম করছে। জাহান্নামে যাক, ইংরেজিতে বলে উঠল লিও। মাথায় সামান্য চিহ্ন দিয়েই তোকে ছেড়ে দিয়েছিলাম উস্তেন। এবার গলা চলল আয়শার। ভেবেছিলাম এতেই যথেষ্ট হবে, কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমার কথা অমান্য করার সাহস হবে তোর। আমাকে নিয়ে আর খেলবেন না, ফুঁপিয়ে উঠল হতভাগিনী মেয়েটা। আমাকে মেরে ফেলুন, সব শেষ হয়ে যাক। খলখল করে হেসে উঠল আয়শা। কেন, প্রেমের শখ মিটে গেল এত তাড়াতাড়ি? বুবাকালা পরিচারকদের দিকে তাকিয়ে একটা ইশারা করল সে। সঙ্গে সঙ্গে দুজন এগিয়ে গিয়ে ধরল উস্তেনের দুহাত। ভয়ঙ্কর এক লাফ দিয়ে লিও ছুটে গেল কাছের পরিচারকটার দিকে। এক ধাক্কায় তাকে ফেলে দিল মাটিতে। তারপর দাঁড়িয়ে রইল ঘুষি বাগিয়ে। আবার হাসল আয়েশা। চমৎকার, বুঝতে পেরেছি অতিথি। বাহু দুটোয় বেশ শক্তি রাখো তুমি। তা আপাতত বেচারাকে ছেড়ে দিলে কেমন হয়? মেয়েটার কোনো ক্ষতি করবে না ওরা। ওকে আমার নিজ ঘরে নিয়ে যাব। তোমার এত প্রিয় পাত্র যে, আমারও উচিত তার একটু সমাদর করা, নাকি? একটু এগিয়ে হাত ধরে একপাশে টেনে নিয়ে এলাম লিওকে। ঘুরে দাঁড়িয়ে গুহার দিকে এগোলো আয়েশা। আমরাও রওনা হলাম পেছন পেছন। কিছুক্ষণের ভেতর আয়েশার পর্দা ঘেরা কুঠরিতে পৌঁছে গেলাম আমরা।